2008 সালে নির্বাচন, আমরা তখন মহাজোটে ছিলাম, যার জন্য আমাদের দোষর বলা হয়। তখন আমরা মহাজোটে থাকাটা কি অযৌক্তিক ছিল? যদি পার্টির প্রধান যদি প্রধানমন্ত্রী না হন, তাহলে প্রধানমন্ত্রী আর পার্টির প্রধানের মধ্যে একটা ব্যালেন্স হতে পারে। প্রধানমন্ত্রী একটা করতে যাচ্ছেন, পার্টি প্রধান এতে রাজি না হলে একটা ওখানে হতে পারে। আমি সেই জন্য বলেছি পার্টি প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি এটাই বলছি বারংবার যে আমাদের সংবিধান দানব সৃষ্টি করছে এবং আমাদের রাজনীতিবিদরা, আমাদের লজ্জার বিষয় হলো আমরা এটাকে গণমুখী না করে অন্যান্য দেশে গণমুখী করা হয়, আমরা কেন্দ্রীভূত করেছি। যখনই সরকারে গেছি, সরকারের ক্ষমতা বাড়িয়েছি, সরকারের প্রধানের ক্ষমতা বাড়িয়েছি, সেটার থেকে বিভিন্নভাবে ফায়দা লোটার চেষ্টা করেছি। এই কারণেই সংবিধান সংশোধনের প্রশ্ন এসে, কারণ আবার 2008 সালে নির্বাচন, আমরা তখন মহাজোটে ছিলাম, যার জন্য আমাদের দোষর বলা হয়। তখন আমরা মহাজোটে থাকাটা কি অযৌক্তিক ছিল? পরবর্তীকালে আমরা সেখানে সেই মহাজোটে গিয়ে যে 2008 সালে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে, অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তমূলক, সবাই অংশগ্রহণ করেছে। সেখানে কিন্তু আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠ পেয়েছে বিপুলভাবে, আমাদের ছাড়াই। আমরাও কিন্তু 27টা বা সবসাথে মিলে 27টা 300 আসন পেয়েছিলাম। বিএনপি পেয়েছিল 29টা আসন, আমাদের কাছাকাছি ছিল। একেবারে অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই জায়গায় আমরা কোনো সময় অবৈধ কোনো কাজে কোনো সরকারের সঙ্গে থাকার সময় আমরা তাকে সমর্থন করি নাই। তো এরপরে সেই সরকার, সেটাও ছিল সম্পূর্ণ নির্বাচিত সরকার, অবৈধ সরকার নয়, নির্বাচিত শুধু নয়, এথিক্যালি এবং আইনগতভাবেও এটা একটা সঠিক সরকার ছিল। কিন্তু তারপরে তারা যেটা করেছে সেটা হয়তো ভালো করেনি। সেই কারণেই প্রশ্ন এসেছে যে আমরা শুধু একটি সুষ্ঠু নির্বাচন নিয়েই সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদের একটি সাংগঠনিক কাঠামো, আমাদের একটি সাংবিধানিক কাঠামোতে একটি সংস্কার করতে হবে, যার মাধ্যমে আমাদের গভর্নিং সিস্টেম, শাসন পদ্ধতিতে কিছু পরিবর্তন হয়। কোনো কিছু পাশ করার জন্য 2/3 মেজরিটি লাগে। আমাদের এই দুটো নির্বাচনের কথা বললাম, 8ম এবং 9ম সংশোধন, এই সংবিধান, এখানে কিন্তু 2/3 মেজরিটি ছিল। কারণ 2/3 মেজরিটি থাকলে একটি সরকারের পার্লামেন্টের যে কোনো প্রস্তাব যে কোনো সময় এবং সংবিধানের যে কোনো প্রস্তাব যে কোনো সময় পাশ করিয়ে নেওয়া সম্ভব। তাহলে পার্লামেন্ট কি হলো? পার্লামেন্ট একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট। প্রধানমন্ত্রী যেটা ইচ্ছা করবে সেটাই পার্লামেন্টে আসবে এবং সেটাই পাশ করবে। যে কোনো সময় ব্রিটিশ পার্লামেন্টের মতো সরকারি দলের লোকরাই তার বিরুদ্ধে ভোট দিয়ে কোনো বিল পাশ করতে দেবে না। আবার নো কনফিডেন্স আনলে সরকারি দলই লোকরাই তাকে নো কনফিডেন্সে ফেল করে দিতে পারে যে কোনো সময়। তা সরকারের স্থায়িত্ব থাকে না, সরকারের কোনো কর্মকাণ্ডের স্বাধীনতা থাকে না। ফলে আমাদের সিস্টেম করা হচ্ছে এরকমভাবে যে আমরা সরকারকে নির্বিঘ্নে চালাতে দেব, কিন্তু এটা করতে গিয়ে পার্লামেন্টারি সিস্টেমের যেটা মূল স্পিরিট, যে পার্মানেন্ট সকল কাণ্ডের কেন্দ্রবিন্দু হবে, সেটাকে আমরা ধ্বংস করে দিয়েছি। সেই জন্যই আমি একটা প্রস্তাব দিয়েছি, যেটা পৃথিবীর অনেক জায়গায় অনেক কিছু সিস্টেম আছে, পাকিস্তানে একটা সিস্টেম আছে, অনেক জায়গায় কিছু কিছু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। পাকিস্তানে বলা হচ্ছে বাজেট পাসের সময়, নো কনফিডেন্সের সময় তারা সাপোর্ট দিতে হবে। আমি মনে করি এটা সঠিক হয়নি। ইন্ডিয়াতে একটা প্রস্তাব আছে, আমি এখানে এটা দিয়েছি। ইন্ডিয়ার পার্লামেন্টে, ইন্ডিয়ার সংবিধানে একটা ব্যবস্থা আছে এখানে, যেটা আমি এখানে দিয়েছি। 10th শিডিউল 10-এর 3 প্যারাগ্রাফে বলা আছে যে কোনো দল, সরকারি দল হোক, যে দল হোক, যদি 1/3 মেম্বার স্প্লিট হয়ে যায়, আমরা যদি মনে করি 1/3 যে একসাথে হয়ে গেলাম এবং তারপরে আমরা যে কোনো দিকে ভোট দেবো, কমপক্ষে 1/3 হতে হবে। তাতে করে হর্স ট্রেডিং, মানে পয়সা দিয়ে কিনে নেবে আমাদের পার্লামেন্টে, যেটা আমরা ভয় করি যে আমাদের লোকের ফাইন্যান্সিয়াল বা অন্যান্য লোভ লালসা ব্রিটিশের চেয়ে বেশি, আমাদের স্ট্যান্ডার্ড অফ এথিক্স কম, ফলে আমরা সেখানে যেতে পারি না, আমরা ভট করে পয়সা বিক্রি হয়ে যায়। ইন্ডিয়াতেও সেটা আছে, পাকিস্তানে আছে, অনেক দেশে আছে। ফলে এটাকে রেস্ট্রিকশন করলে 1/3 যদি হতে হয় তাহলে আমি একদিকে দিতে পারবো। এটাতে করে কিন্তু পার্লামেন্ট ফ্লেক্সিবল থাকবে। অ্যাট দ্য সেম টাইম হর্স ট্রেডিং সহজ হবে না, কারণ 1/3 না হলে আমি যদি কোনো একটা লোককে একটা বিলের পক্ষে ভোট দিতে চাই, তাহলে একজনকে আনলে হবে না, একসঙ্গে দলের 30 জন থাকলে 10 জনকে কিনতে হবে। এবং সরকারি দলের এগেইনস্টে যদি নো কনফিডেন্স আনতে চাই, 151 যদি হয়, তাহলে তাকে কমসে কম তার থেকে আমার ওই 1/3 মানে 51 জন লোককে আমার ছুটিয়ে আনতে হবে, হুইচ ইজ ডিফিকাল্ট। এটা ইন্ডিয়াতে কাজ করছে, এই জন্য আমি এটা সাপোর্ট করেছি, এটার জন্য আমি প্রস্তাব দিয়েছি। আর সেকেন্ড প্রস্তাব হলো যে অনেক সময় দেখা যায় যে একটা ব্যালেন্স করা যায় কিভাবে, যদি পার্টির প্রধান যদি প্রধানমন্ত্রী না হন, তাহলে প্রধানমন্ত্রী আর পার্টির প্রধানের মধ্যে একটা ব্যালেন্স হতে পারে। প্রধানমন্ত্রী একটা করতে যাচ্ছেন, পার্টি প্রধান এতে রাজি না হলে একটা ওখানে হতে পারে। আমি সেই জন্য বলেছি পার্টি প্রধান এবং
সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়, এটা আমাদের প্রস্তাব। আর থার্ড করেছি, যেটা অনেক সময় দেখা যায় এক ব্যক্তি বেশি দিন সর্বোচ্চ ক্ষমতায় থাকলে সে ক্ষমতাটাকে অপব্যবহার করে, সাধারণত বেশি করে নিজের ক্ষমতা নিজে আঁকড়ে থাকতে চায় এবং যার ফলশ্রুতিতে একটা স্বৈরাচারী সিস্টেম চালু করার চেষ্টা করে, চেঞ্জ করার চেষ্টা করে, তার একটা পার্সোনাল ইনফ্লুয়েন্স সৃষ্টি হয়। এই জন্য দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমাদের সংবিধানে কিন্তু দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবে না এই সিস্টেম আছে, কিন্তু প্রেসিডেন্ট এখন কোনো ক্ষমতা নাই। আমি এখনও মনে করি ওটা আবার রাখা উচিত, যেহেতু পরবর্তীতে আমি প্রস্তাব দিচ্ছি যে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে হবে, সেটার জন্য প্রেসিডেন্টও ক্ষমতাশালী হবেন, ফলে তাকেও আমাকে রেস্ট্রিক্ট করতে হবে।